সকালবেলা দেরি করে ঘুম ভাঙলে কোন দিকে যে কি করব দিশা পাই না। আজকে ঘুম ভাঙতে ভাঙতে অনেক বেলা হয়ে গেছে, মনেই নেই মেয়ের তো আজকে স্কুল আছে। গতকাল বলেছিলাম মেয়েকে স্কুলে যেতে হবে না, কিন্তু মেয়ে বলেছিল না মা স্কুলে যাবই। আমি তো 6:30টায় অ্যালার্ম লাগিয়েছি, 6:30টায় অ্যালার্ম তো অ্যালার্মের মতো বেজে গেছে, কিন্তু চোখ আর খুলতে পারিনি। অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে অনেক সকাল সকাল, সেই 6:30টার সময়, তখনই অ্যালার্ম লাগিয়েছিলাম। উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, আজকে সকালবেলায় আর কিচ্ছু করতে পারিনি। বাসি ঘরটা ঝাড় দিয়েই আগে মুখটা ধুয়ে নিলাম, তারপরে গেলাম দোকানে। বাজে এখন 8:20। রুটি করার মতো আজকে আর হাতে সময় নেই। মেয়েকে বললাম কি খাবি। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই মনাকে ম্যাগি দিও না। মেয়ে আবার ম্যাগি খেতে খুব ভালোবাসে, জানো তো। কি করি বলো তো, বাচ্চাটা যদি যেটা ভালোবাসে সেটা খেতে চায়, দিতে না পারলে মায়ের মন কি আর ভালো লাগে। তবু মেয়েকে বললাম না ম্যাগি হবে না, ম্যাগি বাদ দিয়ে বল কি খাবি। তারপরে মেয়ে বলল তোমার যেটা ইচ্ছা সেটা করো। রুটি আর করতে পারলাম না, টাইমে আর হলো না, কারণ রুটি তরকারি আলু ভাজা যাই করতে যাবো এখন অনেকটা টাইম। মেয়ে তো বেরিয়ে যাবে 9টা বাজতে 10 মিনিট বাকির মধ্যে। নিয়ে আসলাম পাউরুটি, অনেকদিন পাউরুটি খাওয়া হয় না। 5 পিস নিয়েছিলাম, তবে ওই যে ম্যাগিটা যেহেতু বারণ করেছি, ম্যাগির কথা বাদ দিয়ে তো মেয়ে বললো আমাকে 4 পিসই পাউরুটি দেবে। তারপরে 4 পিস পাউরুটি সেঁকলাম আর বাটারটা নিলাম, নিয়ে মেখে দিলাম। বাটার দিয়ে মাখিয়ে চিনি দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে দেখো মেয়ে বেরিয়ে গেল। আজ ওরও উঠতে দেরি হয়ে গেছে, একবার উঠেছিল তারপরে আবার ঘুমিয়েও পড়েছিল। গরমের জন্য গতকালকে রাত্রিবেলায় একদম ঘুমাতে পারিনি, জানো তো। তো সেই কারণে উঠতেও দেরি হয়ে গেছে। আর গরমকালে এই একটাই অসুবিধা হয়, দেখবে রাতে তো ঘুম আসে না, শুতে শুতে অনেক রাত হয়ে যায়, তারপরে সকালবেলার দিকটা ঘুম আসে আর উঠতে ইচ্ছে করে না। মেয়ে বেরাচ্ছে, তবু আজকে ওয়েদারটা একটু ভালো, মেঘলা করেছিল। মেয়ে সবে বেরিয়েছে আর তার মধ্যেই দেখি আমি ছাদে গেছিলাম, দেখি বৃষ্টি নেমেছে। নিচে নামতে নামতেই দেখি জানলা দিয়ে পুরো জল চলে এসছে, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার করে গেছে। তবু মনে মনে ভাবছিলাম যাক রোদটা তো নেই, মেয়েটা সাইকেল চালিয়ে যাবে, কতটা কষ্ট হবে। মেঘলা করছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবে গরম কিন্তু একটুও কম নেই। ছাদে গেছিলাম সবে, গাছগুলোতে একটু জল ঠল দেবো আর তোমাদেরকেও একটু গাছগুলো দেখাবো। তার মধ্যেই বৃষ্টি নেমে গেল বলে আবার তাড়াহুড়ো করে নেমে চলে আসলাম। মেয়ে বেরিয়ে যাওয়ার পর গোপাল সোনাকে তুলে খেতে টেতে দিয়ে তো ভাবলাম কাজ তো আজকে কিছুই হয়নি, তো এরপরে কাজে হাত দেব, আস্তে ধীরে করে কাজে হাত দেব। তো দেখলাম বাইরের দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে, ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো এদিকে এখন দুটো দরজাই আটকে দিয়ে এখন ঘরের দিকে যাব। সিঁড়িটায় তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই একটু তেল রং করে দাও, তাহলে দেখবে সিঁড়িটা নষ্ট হবে না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই বলল না ওটার মধ্যে কোনো রং করা যাবে না, আলকাতরা করা যাবে। আলকাতরাটা নিশ্চয়ই জানো, আগেকার দিনে কিন্তু বেড়া বাঁশ টালির ঘরে আলকাতরা দেওয়া হতো। তো সেই আলকাতরা তোমাদের দাদাভাই বলল দেখি এরপরে আমি যেদিন বাড়ি থাকবো আলকাতরা নিয়ে আসবো, এনে ওটাকে পুরো কালো রং করে দেব, কারণ ওর মধ্যে কোনো রং দিলে বেকার টাকাটাই আমার নষ্ট হবে। তো ওদিকে দরজা টরজা বন্ধ করে দেখলাম না ঝিমুনি ভাবটা কাটছে না, তো 1 কাপ চা করলাম নিজের জন্য, বড় কাপের 1 কাপ লিকার চা করলাম। আর এদিকে নিজের জন্য 4 পিস পাউরুটি সেঁকে নিয়ে এখন গিয়ে খাবো। মেয়ে চলে যাওয়ার পর মেঘ তো করেছিল, তো ভাবলাম যে রোদ উঠে গেলে পরে বেলায় যাওয়া যাবে না ছাদে। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে সবে 2 মগ জল 3 মগ জল দিয়েছি, তার মধ্যেই দেখি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। দৌড়ে নিচে নেমে আসলাম, কারণ এই বালাপোষটা কম্বলটা এগুলো সব জানলার ওপরটায় ছিল, আর এসে দেখি পুরো জানলা দিয়ে তো জল পড়েছে। তো তাড়াতাড়ি করে নেমে আসলাম, এখন আবার রোদ উঠেছে, একবার করে রোদ উঠছে আর একবার করে মেঘ পড়ে আছে, মেঘও আছে আবার বৃষ্টিও পড়ছে, মারাত্মক গরম লাগছে। তবু যাই হোক আজকে মেয়ে একটু ছাওয়ায় ছাওয়ায় গেছে। আজকে স্কুলে ওকে যেতেই হবে, বলেছিলাম যে আজকে স্কুলে যেতে না, কালকে স্কুল থেকে আসতে ওর অনেক বেলা হয়ে গেছিলো। কালকে রেজিস্ট্রেশন ছিল, গিয়ে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছে। 3:30-র সময় বাড়ি এসেছিলো, সেই 9টার সময় বেরিয়ে। তো আমি কালকে রুটি আলু ভাজা বললাম না দিয়ে দিয়েছিলাম, সেটা খেয়েছিল। তারপরে এসে সেই 4টের জলে স্নান করেছিল, দিয়ে তারপরে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা তো পড়তেও গেছিল, কষ্ট হয়ে গেছিলো। আজকে বলেছিলাম স্কুল যেতে হবে না, তারপরে আবার বিকেলবেলার নোটিশ পাঠিয়েছে, আজকে ওদের বই দেবে, বাংলা আর ইংলিশ বইটা ওদের দেওয়া বাকি আছে, ওইটা দেবে। তো সেই কারণেই আজকে স্কুল গেছে। আজকেও বলছিল যে মা আমার শরীরটাও ভালো লাগছে না,
স্কুল যেতে ইচ্ছে করছে না। তো আমি বললাম ঠিক আছে থাক, আর যেতে হবে না, পর তো গেছিস। তো বললো, তারপরে আবার বললো নোটিশ দেখে না স্কুলে যেতেই হবে। আমি বললাম ঠিক আছে আজকের দিনটা যা, তারপরে পরপর 2-3 দিন আবার কামাই করবি, আবার সেই সোমবার থেকে স্কুলে যাবি। এখন কাজকর্ম তো কিচ্ছু করিনি। সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে এই উঠি 6:30টার সময় ও বেরিয়েছিল। এই উঠি করতে করতে আমার ঘুম ভেঙেছে তখন 8:15 বাজে। 8:15 সময় উঠে তখন আর রুটি করবো কখন আর কি করবো, আবার দোকানে গিয়ে তারপর পাউরুটি নিয়ে আসলাম। এখন সব কাজে হাত দেবো। এখন আগে নিজের জন্য একটু খাবার করলাম, খুব খিদে পেয়ে গেছে। কালকে ওই যে আম খেয়েছিলাম, আম খাওয়ার পরে তারপরে আর কিচ্ছু খাইনি, রাত্রেবেলা আর ভাত খেতে ইচ্ছেই হচ্ছিল না। তো এখন একটু চা আর পাউরুটি নিলাম আমার জন্য, এখন খাবো, খেয়ে দিয়ে কাজে হাত দেবো। আগে শাশুড়ি মায়ের ঘরে যাব, ওখানেও আজকে বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, ভাবছি বিছানার চাদরটা তুলবো, ওই ঘরে যাবো। ওই ঘরটা গিয়ে ওই ঘরটা আগে পরিষ্কার করবো, তারপরে এই দিকটায় আসবো। বাসন কোসন সব পড়ে আছে, কালকে আর বাসন কোসনও কিছু ধুইনি। ঠিক আছে, তো চলো একটুখানি খেয়ে নিই, তারপরে আরম্ভ খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আরম্ভ হচ্ছে আজকের যুদ্ধ। তোমাদের সঙ্গে কথা বলেই একটুখানি পিঠটা টান করেছিলাম যে না একটুখানি 2 মিনিট শুয়ে তারপরে উঠে এবার কাজে হাত দিই। দেখবে সকালবেলাটা যদি ঠিকমতো দিনটা শুরু না হয় না, কেমন যেন আলিস্যি লাগে। দিয়ে তারপরে শুয়ে থাকতে থাকতে উঠলাম, এখন বাজে 9:45। কারণ কি বলতো, হঠাৎ দেখি মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। তারপরে আবার একটু ওষুধ খাইনি, অমৃতাঞ্জন লাগিয়ে একটুখানি শুয়েছিলাম। তারপরে দেখলাম না, যন্ত্রণাটা এমনি কমে গেছে, সঙ্গে সঙ্গে হয়েছে। আর সঙ্গে সঙ্গে বাম লাগিয়েছি তো কাজ হয়েছে। তারপরে সবার আগেই কাজে হাত দিলাম, বোতলগুলো ভরলাম। দেখলাম একটা বোতলও ফ্রিজে নেই। যেইটুক ঠান্ডা জল ছিল মেয়েকে দিয়ে দিয়েছি, আর একটুও ঠান্ডা জল নেই। এরপরে কাজ করতে গেলে শুধু অঝরে ঘাম হবে, আর তখন শুধু মনে হবে ঠান্ডা জল খাই। তো সেই কারণে আগে সব বোতলগুলোকে ভরে নিলাম। বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যে একেবারে ঢুকিয়ে দিলাম। তো এরপরে মাজবো বাসন, অনেকগুলো বাসন। তো সেই কারণে ভাবলাম আগে বাসন মাজার কাজটা করি। এখন আর তো বাসন বাইরে করি না, তোমাদের তো এর আগেই বলেছি। এখন যা বাসন কোসন হয় এখানেই মেজে ফেলি। গতকালকে আলু ভাজা করেছিলাম, সেই কড়াই আছে, খাবার দাবার ওরা খেয়েছিল, মেয়ে তোমাদের দাদাভাই খেয়েছিল, তো সেই বাসন কোসন, সকালে টিফিন করলাম সেই বাসন, মিলিয়ে অনেকগুলো বাসন। তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই তোমার এই গ্যাসের পাইপটার জন্য কিন্তু খুব অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা তো একটু হয় ঠিকই। দেখো এই ওপর দিয়ে যেহেতু পাইপটা যায়, তোমাদের দাদাভাইকে বলেছি জানো তো, ওই যারা গ্যাস সার্ভিস করে তাদেরকে খবর দিতে। কারণ এই যে আমার গ্যাসের পাইপের মুখে না 2টো ক্লিপ লাগানো আছে, তোমাদের দাদাভাই চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারেনি। ওই ক্লিপ 2টো খুলে দিলে আর আমার একটা নতুন বড় পাইপ আনতে হবে। ওই পাইপ, কারণ এই পাইপটা হচ্ছে আমার ছোট। আমার তো গ্যাসের নিচ থেকে তো ফুটো করাই আছে। তোমরা অনেকেই বলেছো যে দিদি ফুটো করনি। হ্যাঁ, ফুটো করেছি। ওটা ওই গ্যাসের লোককে ডেকেই এটা আমার করাতে হবে। তোমাদের দাদাভাই বললো 2 দিন দাঁড়িয়ে যাও। তো আমি এদিকের কাজটা একটু হালকা করে নিই, কারণ দেখো যাকেই ডাকবো তাকেই তো এখন টাকা পয়সা দিতে হবে। তো সেই কারণেই 2 দিন দাঁড়িয়ে যাও, তারপরে এটা ঠিক করে দেবো। আমার খুব একটা সমস্যা হয় না জানো তো, কাজ করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, প্রথম কটা দিন বেশ একটু অসুবিধা হতো পাইপটার জন্য, তো এখন অতটা অসুবিধা হয় না। নিজের মতো গুছিয়ে নিই, তো খুব একটা অসুবিধা হয় না। আর আজ তোমাদের অনেকগুলো কথা ক্লিয়ার করব। তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছো, তো আমি সবসময় কমেন্টগুলো দেখি কিন্তু কমেন্টের রিপ্লাই করি না বলে সেটাও তোমরা রাগ করো। আর সব কমেন্টের ওইভাবে রিপ্লাইতে উত্তর দেওয়ার থেকে আমি ভাবলাম চলো আজকের ভিডিওতে তোমাদের কমেন্টের কিছু উত্তর দিই। আজ যেরকম ভালো কমেন্টেরও কথা বলবো, সেরকম খারাপ কমেন্টেরও কথা বলবো। তোমরা সবসময় বলো যে দিদিভাই তুমি শুধু খারাপ কমেন্টের কথাগুলো বলো, আমাদের কথা বলো না। তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করো না, সত্যি কথা বলতে আমি যেন কাজের এনার্জি পাই। এইটা ঠিকই, এইটা দেখবে, এইটা সবার মধ্যেই, যারা আমরা ভিডিও বানাই তো ভালো কারোর কাছ থেকে কিন্তু ভালো কিছু শুনতে ভালোই লাগে। আর যদি খারাপ কিছু বলে না, সত্যি কথা মনটা ভেঙে যায়।
তো যাই হোক, তোমরা অনেকেই আমার বাড়ির ঠিকানা চাইছো। এর আগেও আমি তোমাদের বলেছি তোমাদের অবশ্যই আমার বাড়ির ঠিকানা বলবো। তোমরা অনেকেই আসতে চাইছো, অবশ্যই এসো, সবার আমন্ত্রণ রইল আমার বাড়িতে, সবাই এসে একবার ঘুরে যেও। তবে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এইভাবে তো ঠিকানাটা বলা সম্ভব না। তো আমি একটু জয়ীর সঙ্গে কথা বলে নিই যে ঠিকানা দেওয়ার জন্য বা কিছু তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কি উপায় করা যায়, সেটা হয়তো ফেসবুকের মাধ্যমেই। তো একটু আমি এইসব ব্যাপার তো একটু কম বুঝি, জয়ীর সঙ্গে একটু কথা বলে নিই। তোমরা তো অনেকেই জয়ীকে চেনো, জয়ীর সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে তোমাদেরকে জানাবো। তো এই একটা হলো। আর আরেকটা যেটা প্রশ্ন, তোমরা এই 2-3 দিনের ভিডিওতে আমি দেখছি একটা কমেন্ট আসছে, বারবার করেই কজন জিজ্ঞাসা করছো যে তোমরা যে শাশুড়ি মায়ের ঘরটায় থাকো, তাহলে তোমার শাশুড়ি মা কোথায় থাকে? দেখো, আগেই তোমাদের বলি, যখন আমার অনেক আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে আমার শাশুড়ি মায়ের কিন্তু কোনো ঘর ছিল না, ওইটা কিন্তু সবে তৈরি হচ্ছিল। সেই সময় যখন আমার পুরনো ঘর ভাঙা হয়, তখন কিন্তু আমারই ঘরের বেড়া, বাঁশ, টালি, টিন পুরনো যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি ওই শাশুড়ি মায়ের ঘরটা তৈরি করে নিয়েছিলাম। কারণ আমার বাড়িতে প্রচুর জিনিস ছিল, তো সেই জিনিসগুলো রাখার জন্য সত্যি জিনিসগুলো রাখার জন্য আমাকে ওইটা ব্যবস্থা করতে হয়েছিল। তারপরে তো আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তো জিনিসপত্র শাশুড়ি মায়ের এই ঘরটায় থাকতো। তারপরে কি হলো তোমরা সব ব্যাপারটাই জানো, যে যারা জানো না তাদেরকেও বলছি যে তারপরে তো যাই হোক আমার জীবনে অনেক ওঠা পড়া, অনেক খারাপ সময় আসলো। ভাড়া বাড়ি থেকে 6 মাসের মধ্যে উঠেও চলে আসলাম। ভাড়া বাড়ির থেকে উঠে এসে তখন আর কোথায় যাই, তখন শাশুড়ি মায়ের ঘরের যেই জিনিসপত্রগুলো ছিল ওগুলো ম্যাক্সিমাম বাপের বাড়িতে ট্রান্সফার করে দিলাম। বাপের বাড়ি যেহেতু অনেক বড়, তোমরা দেখেছো অনেকেই, তো সেই কারণে বাড়ি তো পুরো ফাঁকাই থাকে, মা আর বাবা শুধু থাকে, ভাই আর ভাইয়ের বউ তো বাইরেই থাকে। তো সেই কারণে ওখানে সমস্ত জিনিসপত্র রেখে আসলাম। রেখে এসে আমরা আমার শাশুড়ি মায়ের ঘরে কিন্তু তখন থাকা আরম্ভ করলাম। কারণ আমার শাশুড়ি মায়ের ঘরটা কিন্তু একদমই পুরো মানে ঢালাই, নিচে রাব ঢালাইটা করা ছিল আর হাফ হাফ করে দেয়াল তোলা ছিল। তো এই হলো একটা প্রশ্নের উত্তর। আমার শাশুড়ি মা কোথায় থাকে? আমার শাশুড়ি মায়ের কিন্তু আলাদা একটা ঘর আছে, তো সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই যখন ছিল তখনই করে গেছিলো। এবার দেখো, জমি যখন ভাগাভাগি হয় তখন কিন্তু আমার ওই শাশুড়ি মায়ের ঘরটাই আমার দেওরদের জায়গায় পড়ে। স্বাভাবিকভাবেই যেহেতু আমার শাশুড়ি মায়ের আর আলাদা করে তখনও ঘর নেই, তো আমার শাশুড়ি মা তখন কিন্তু আমার দেওরদের সঙ্গেই থাকে। আমাদের তো একটাই বেডরুম ছিল, সেটা তোমরা দেখেছো। তবে আমার জায়েদের এই সামনের একটা ঘর, এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা ওখানেই কাজ করছে, তো ওই সামনে একটা ঘর, ওদের মাঝে একটা ঘর, তারপরে একটা ঘর, ওদের কিন্তু ওইভাবে লম্বা করে 3টে ঘর। আর আমার তো আগাগোড়াই যেহেতু একটা ঘরই ছিল, তো সেই কারণে কিন্তু আমার ঘরে থাকার মতো জায়গা ছিল না। আর আমার শাশুড়ি মা যেহেতু আমি বিয়ের পর থেকে এসেই দেখেছি, এই যে যেখানে বসে আমার শাশুড়ি মা কাজ করছে, তো সেই ঘরটাতেই আমার শাশুড়ি মাই থাকতো। আর এখনও আমার শাশুড়ি মা ওই ঘরটাতেই আমার দেওরদের সঙ্গেই থাকে। ওনার ঘরটা কমপ্লিট এরপরে হয়ে গেলে, কারণ শাশুড়ি মা এরপরে আমরা ঘর ছেড়ে দিলে তারপরে আবার ওনার ঘরটা যেইটুক বাকি আছে কমপ্লিট করা হবে, তো সেইটুকুনি করে উনি ওনার জায়গায় চলে যাবে। পরবর্তীতে কিন্তু আমার ওই শাশুড়ি মায়ের ঘরটাই আমার ননদ থাকবে, কারণ আমাদের জমি 3টে ভাগ করা হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার বাড়িটা কতটা স্কোয়ার ফিটের মধ্যে? স্কোয়ার ফিট আমি ওইভাবে বলতে পারবো না। তোমাদের দাদাভাইকে যতবারই জিজ্ঞাসা করি তোমাদের দাদাভাই ভুলে যায়, আর না হলে আমি পরক্ষণে ভুলে যাই তোমাদের দাদাভাইয়ের সামনেই শোনানোর জন্য। স্কোয়ার ফিট কতটা বলতে পারবো না, আমার ঘরের এরিয়াটা ছাদ মেপে হিসাব করে বলছি, কারণ মিস্ত্রিরা তখন মাপামাপি করেছিল, তখন শুনেছিলাম আমার 350 মতো স্কোয়ার ফিটের ছাদ হয়েছে। আর সিঁড়ির ঘরের এই পাশটা তো খোলা, দেখতেই পাচ্ছ, সিঁড়ির ঘরের এই দিকটায় কিন্তু ছাদ হয়নি। আমাদের লম্বায় জমিটা হচ্ছে 36 আর চওড়ায় জমিটা হচ্ছে 17 এইরকম হচ্ছে আমার জমির মাপটা। সেই হিসাবে আমার দেওরের, তারপরে বাদবাকিটা আমার ননদের। 2 কাঠা 2 ছটাক আমাদের জমি, আমাদের কিন্তু খুব একটা বড় জমি না, এটার মধ্যেই 3টে ভাগ করা হয়েছে। তো এই গেল আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিঁড়ির ঘরটা কি তুমি এইভাবেই রেখে দেবে খোলা, নাকি এটা কোনো গ্যারেজ করবে? না, এটা কোনো গ্যারেজ হবে না, এখন তো এই জায়গাটা খোলাই থাকবে। পরবর্তীতে যখন সিঁড়ি আমি করতে পারবো, সিঁড়ির তলায় তোমাদের দাদাভাইয়ের গাড়ি থাকবে, মনার সাইকেল থাকবে, জলের মিটার থাকবে, মানে কারেন্টের মিটার থাকবে, জলের মিটার থাকবে, তো সব কিছু দিয়ে জুতোর র্যাক ঠ্যাক এইসবের জন্যই আমি সিঁড়ির তলায় জায়গাটা করেছি।
কারণ আমি যখন বাড়ি তৈরি করেছিলাম আগেই তোমাদের বলেছিলাম যে আমার কাকার ছেলে কিন্তু মানে মানে ব্রাহ্মণ, ঠিক আছে, ও একটু হাত দেখতেও পারে, গুণ বিচারও করতে পারে। ওকে ডেকেই আমি বাস্তু হিসাব করে বাড়িটা তৈরি করেছিলাম। তখন ও বলেছিল, আমার ইচ্ছে ছিল সিঁড়ির তলায় রান্নাঘর করব, তখন ও বলেছিল না সিঁড়ির তলায় রান্নাঘর করিস না, কারণ আমার জমির এরিয়াটা যেরকম, আমার পূব দিকে যদি গ্যাসটা থাকে তাহলে আমার নাকি শুভ। তো সেই কারণে সেই হিসাব করেই আমার কিন্তু ওইভাবে রান্নাঘরটা করা হয়েছে, যেহেতু ছোট্ট জায়গা, তো সেই কারণে কিন্তু আমি 2টো বেডরুমও পাইনি। এটা নিয়েও তোমাদের অনেক প্রশ্ন, কেন 2টো বেডরুম করলে না, মেয়েটা বড় হয়েছে। আগেও তোমাদের বলেছি যে এটা নিয়ে আমার সত্যি কথা খুব একটা অসুবিধা হয় না, কারণ মেয়ে ছোটোবেলার থেকে আমাদের সঙ্গে এইভাবে থাকতেই অভ্যস্ত। তবে আজ না পারছি, 2 দিন বাদে ঠিকই করব। তো এই গেল। এইবারে এতগুলো ভালো কথা বলার পরে তোমাদের যতটা পারলাম ততটা প্রশ্নের উত্তর দিলাম। আর আমি ভাবছি খুব শিগগিরই একটা প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসবো, আর তোমরা বাড়ির হোম ট্যুরটা চাইছো সেটাও অবশ্য দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, যেটা গতকালকেও এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমরা তো অন্তত খাটটা এই ঘরে নিয়ে এসে শুতে পারো, তাহলে শাশুড়ি মায়ের ঘরে শুতে হয় না। তো এইটা বলি, খাটটা কেন আনছি না, 1 নম্বর কথা, আমাদের জানলায় হচ্ছে কাঁচটা লাগানো নেই। আর তোমাদের দাদাভাই 2 দিন বাদেই এখন গিয়ে বাইরে থেকে যাচ্ছে, আর আমি মেয়েকে নিয়ে সত্যি কথা জানলা খোলা অবস্থায় ঘুমাতে পারবো না। আমি মানুষের ভয় থেকে খুব ভূতের ভয় পাই, তো সেই কারণে আমি মেয়েকে নিয়ে একা থাকতে পারবো না। সেই কারণেই আমি এই ঘরে এখন খাটটা আনছি না। তারপরেও সবথেকে বড় কারণ হচ্ছে আমি ঘরটার রং করে একেবারে খাট আলমারি এগুলো সব পুজোর আগে ঢোকাবো, এটাই আমি ঠিক করে রেখেছি। তো সেই কারণে আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, একটু প্রবলেম তো হয়, ঘরে একটা খাট না থাকলে যা হয়, ওই সারাদিন নিচে শুয়ে টাইম কাটে, তারপরে রাত্রিবেলা শোয়ার সময় শাশুড়ি মায়ের ঘরটাতে যাই। এরপরে আরেকটা কমেন্টের উত্তর দিই, যেটা হচ্ছে একজন আমাকে বারবার করে একই কথা বলে, দেখো মিউনিসিপ্যালিটির টাকা শুধু যে আমি নিয়েছি তা না, আর আমি মিউনিসিপ্যালিটি টাকা নিয়ে কোথায় বড়লোকি চালটা দেখালাম বলো? মানুষের কি ইচ্ছে থাকে না? আর সবারই তো ইচ্ছে থাকে বলো। আজকে 17-18 বছর হয়ে গেল বিয়ে করেছি, তো তারপর থেকে জীবনে সুখ কী জিনিস দেখিনি, ছাদের তলায় থাকা কী জিনিস সেটা জানি না। আজ এত বছর পর যেইভাবেই হোক মিউনিসিপ্যালিটির টাকা নিজের টাকা মিলিয়ে মাথার উপরে ছাদটা করতে পেরেছি। এটাতে কি তোমরা খুশি হতে পারো না? তোমরা বলবো না তো। একজন আমাকে বারবার এই কথাটা বলে যে মিউনিসিপ্যালিটির টাকা নিয়ে, সরকারি টাকা নিয়ে বড় বড় ফুটানি মারো, ক্ষমতা থাকলে নিজের টাকায় করে দেখাতে পারতে। তো আমি কিন্তু তোমাদের একবারও বলিনি যে আমি এসি কিনছি, চিমনি কিনছি, তো এগুলো কিন্তু আমি একবারও বলিনি, জানো তো। তোমরা কিন্তু ভুল বুঝছো। তো যখন করব তখন তো তোমরা দেখতেই পারবে। মানুষের ইচ্ছে তো অনেকই থাকে না। সরকারি ঘর নিয়ে খুব অপরাধ করেছি নাকি সেটা জানি না, আর বারবার এই একটা কথা শুনতে শুনতে না সত্যিই আর ভালো লাগছে না। প্রত্যেকটা ভিডিওতে এই একটাই কমেন্ট, তোমার নিজের ক্ষমতায় করনি। যদি মিউনিসিপ্যালিটি ঘরই করি তো তাতেও কিন্তু আমার নিজের অনেকটা আছে, জানো তো। আর আমি তোমাদের খাতাটা সত্যিই দেখাবো তোমাদের, তাহলে বুঝতে পারবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দিদি বাড়িটা করতে তোমার কত টাকা খরচা হয়েছে, সব হিসাব দেবো। আর মিউনিসিপ্যালিটি আমাকে টোটাল কত টাকা দিচ্ছে বা এই অবধি দিয়েছে সেটারও হিসাব আমি এর মধ্যেই তোমাদেরকে দিয়ে ক্লিয়ার করব, তাহলে বুঝতে পারবে। অনেকগুলো কথা বললাম আর আজকে অনেকগুলো কমেন্টের উত্তর দিলাম, তো এইভাবেই আজকে সারা দিনটা শেষ করেছি। যেহেতু তোমাদের দাদাভাই নেই, রান্না বাড়ারও সেরকম কোনো ঝামেলা নেই। ডাল সেদ্ধ করেছি আর আলুর চিপসের প্যাকেট কিনে এনেছি, ডিমের অমলেট করেছি। এই দিয়েই মেয়ে আর মা দুজনে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। মাঝখানে কিন্তু আবার এক ঝলক বৃষ্টিও হয়ে গেছে। এখন ওয়েদার ঠান্ডা ঠান্ডা, খাওয়া দাওয়া করে এখন গিয়ে একটু ঘুম দেবো।